আসসালামু আলাইকুম সবাইকে। আ ১ম এই স্ক্রিনে দেখতে পারতেছো একটা খুবই পপুলার কোয়েশ্চেন আছে তোমাদের জন্য। সেটা হচ্ছে তোমার থেকে বয়সে বড় এমন কাউকে বিয়ে করার উপায় কি? তো আজকে আমরা আসলে উপায়টা সম্পর্কে শিখবো। যদিও উপায়টা বাস্তবসম্মত না, বাট বিজ্ঞানসম্মত। তো বিজ্ঞানসম্মত একটা উপায় আজকে আমরা দেখবো। যদিও এটা আমরা কখনো আমাদের লাইফে খাটাইতে পারবো বলে মনে হয় না, বাট জিনিসটা মোটামুটি কাজ করে। লজিক্যালি কাজ করে আরকি। তো কথাটা হচ্ছে আমরা লাস্ট লেকচারে যে সকল অকর্মা জিনিসপাতি পড়ে আসছি সেগুলো একটু এখানে রিকল করে নিই। আমরা লাস্ট লেকচারে পড়ছি যে হচ্ছে একটা রকেট যদি আমি পৃথিবী থেকে পাঠিয়ে দেই, দেন কি, কি পরিমাপ করতে হয় আরকি এই ব্যাপারগুলো। তো আমরা ৩ টা জিনিস নিয়ে কাজ করছি। একটা হচ্ছে ভর, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং আরেকটা হচ্ছে সময়। এই ৩ টা ব্যাপার নিয়ে কাজ করছি। একটা কথা অত্যন্ত সতর্কতামূলক একটা বাণী তোমাদেরকে বলে রাখি। আমি কিন্তু তোমাদেরকে এখানে ভুলক্রমেও এই ২ টা লেকচারে ভুলক্রমেও মডার্ন ফিজিক্সের কনসেপ্ট বুঝাইতে যাই নাই। এটা মাথায় ঢুকায় রাখো। আমি আপেক্ষিকতার থিওরি এখনো টাচ অব্দি করি নাই। মডার্ন ফিজিক্সের আপেক্ষিকতার যে থিওরিটা আছে, সেটা আমি টাচ অব্দি করি নাই। আমি যেটা করতেছি সেটা হচ্ছে তোমাদের জাস্ট প্রবলেম গুলা কিভাবে সলভ করা যায় সেটা শিখাচ্ছি। আমি চেষ্টা করব, আই এম নট সিউর, চেষ্টা করব এর পরের লেকচার থেকে হচ্ছে থিওরি গুলা এক্সপ্লেইন করতে, জিনিসটা কিভাবে কাজ করতেছে। বাট প্রবলেম সলভ করার জন্য যে একটা টেকনিক ফলো করলেই তোমার টপিকটা ক্লিয়ার হয়ে যাবে, আমি জাস্ট সেই টেকনিকটা নিয়ে আলোচনা করতেছি। আরেকটা ব্যাপার, আ ইভেন এই যে কয়েকদিন আগে আমি হচ্ছে উদ্ভাসের ফিজিক্সের অ্যাডমিশন ক্লাস নিচ্ছিলাম। তো আমাকে একটা ক্লাসে হচ্ছে টপিক দিছে ৩ টা টপিক পড়াইতে হবে। একটা হচ্ছে চলতড়িৎ অর্থাৎ সেকেন্ড পেপারের চ্যাপ্টার ৩, একটা হচ্ছে মডার্ন ফিজিক্স মানে চ্যাপ্টার ৮, আরেকটা হচ্ছে সেমিকন্ডাক্টর চ্যাপ্টার পড়াইতে হবে। তো বুঝতেই পারতেছো যে ৩ টা টপিক পড়তে যথেষ্ট সময়ের দরকার। তো চলতড়িৎ ২ ঘন্টা সময় ক্লাসটাতে ছিল। ওকে? তো চলতড়িৎ কভার করতে গিয়েই আমার প্রায় ১.৫ ঘন্টা কভার হয়ে গেছে। এবং মাঝখানে ব্রেক দিতে হয়, নইলে স্টুডেন্টরা আসলে বোঝে না অত বেশি। তো প্রায় ১.৫ ঘন্টা কভার হয়ে গেছে। আমার হাতে ছিল ৮ আর ১০। এই ২ টা চ্যাপ্টার ০.৫ ঘন্টার মধ্যে কভার করতে হবে। বিশ্বাস করো আর নাই করো, ৮ চ্যাপ্টার শেষ করতে আমার সময় লাগছে মেক্সিমাম ১৫ মিনিট। মেক্সিমাম ১৫ মিনিট সময় লাগছে এবং সবগুলা কনসেপ্ট ক্লিয়ার করে। এটা তখনই পসিবল হইছে যখন ওই যে ছোট বড় যে কনসেপ্টটা, এই ছোট বড় কনসেপ্টটা যখন স্টুডেন্টরা ক্যাচ করতে পারে, তখন ১৫ মিনিটের মধ্যে রিভিশনটা দেয়া যায়। মানে আর কোন সমস্যাই হয় না। অত বেশি চিন্তা করতে হয় না। কিসের দৈর্ঘ্য সংকোচন, কিসের সময় প্রসারণ এসব কিচ্ছু ভাবতে হয় না। এবং এগুলা কঠিন টার্ম আমি এখনো অব্দি তোমার সাথে আমি উচ্চারণ করিও নাই। আমি জাস্ট দেখাইতে চাচ্ছি যে জাস্ট ছোট বড় জিনিসপাতি চিনলেই মডার্ন ফিজিক্স এর প্রবলেম গুলা পারা যায়। এবং আ যদি হচ্ছে তুমি আরেকটু বোঝার চেষ্টা করো জিনিসগুলা, তখন দেখবা তোমার ফ্রেন্ড সার্কেল এর মধ্যেই অনেকেই প্যারা খাবে কোনটা টি আর কোনটা টি নট এই টাইপ জিনিস ধরতে গিয়া। অনেকেই প্যারা খাবে কোনটা এম, কোনটা এম নট এই জায়গাগুলো ধরতে গিয়া। আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, তুমি মিলাই নিও। অনেকেই এই জায়গাগুলো ধরতেই প্যারা খাবে। ফর্মুলার ইমপ্লিমেন্টেশন তো অনেক পরে আসবে। তো ধরাটার ক্ষেত্রে জাস্ট এইটুকুই বলব, ছোট বড় চিনে নাও। আর এটা চিনতে পারার একটা টেকনিক হইতেছে, চিনতে পারার টেকনিক হচ্ছে কেউ যখন তার নিজেরটা পরিমাপ করে, নিজের জিনিস নিজেই মাপলে, নিজের জিনিস, এখানে জিনিস বলতে আমরা বুঝাচ্ছি এইদার ভর অথবা সময় অথবা দৈর্ঘ্য, নিজের জিনিস নিজে মাপলে একটা নট দিতে হয়। নিজে মাপলে সেটা একটা নট দিয়ে প্রকাশ করতে হয়। সেটা হচ্ছে এম নট, অথবা দিতে হয় যে টি নট, অথবা দিতে হয় হচ্ছে এল নট। অর্থাৎ যখন আমি নট দেখব তার মানে জিনিসটা যার, সে নিজেই পরিমাপ করে আমাকে বলতেছে। এরকম ব্যাপারটা। ওকে? আর একটা ব্যাপার সেটা হইতেছে উম এইটুকুই থাক আপাতত। একটু ক্লিয়ার হই। আচ্ছা। ওকে। নিজের জিনিস নিজে মাপলে এরকম ঘটে। আর কেউ যদি হচ্ছে ক্যাডদানি করে, যেমন ধরো রকেটে বসে তুমি আসছো। ধরো এই হচ্ছে রকেটে বসে থাকা তুমি সেই বিখ্যাত নভোচারী। তুমি যখন রকেটের দৈর্ঘ্য মাপতেছো, ধরো এইটুকু হচ্ছে রকেটের দৈর্ঘ্য। পিছনের গুলো ধোঁয়া। ধোঁয়াটাকে আমরা কনসিডার করি না। বা হচ্ছে ধরো এইটুকু অব্দি। তখন তোমাকে বললাম রকেটের দৈর্ঘ্য কত? তুমি বলবা এল নট। ওকে? তারপরে যদি তোমাকে বলি আ ভর কত? এম নট। আবার যদি কার ভর? তোমার ভর অথবা রকেটের ভর। যাই ধরি না কেন। আর তোমার কাছে সময় কতক্ষণ লাগতেছে? যে কতক্ষণ আগে তুমি রওনা করছো? তোমার কাছে সময় হচ্ছে টি নট। দেখো, প্রশ্ন করছি তোমাকে। তুমি রকেটে বসে আছো। তোমাকে প্রশ্ন করছি রকেটের দৈর্ঘ্য কত? মানে তোমার জিনিসের দৈর্ঘ্য কত? তোমার যেখানে আছো। এল নট। তোমার ভর কত? তোমাকে প্রশ্ন করতেছি তোমার ভর কত? তাহলে এম নট। তোমাকে প্রশ্ন করতেছি তুমি কতক্ষণ আগে রকেটটা ছাড়ছো? টি নট। এখন পৃথিবীতে এসে তোমার ধরো কোনো বন্ধু দাঁড়ায় আছে। তাকে প্রশ্ন করতেছি, "ওই দেখো নভোচারী। ওর ভর কত?" সে বলবে এম। দেখো,
ও কিন্তু নিজের জিনিস মাপতেছে না, সে ক্যাডদানি করে তোমারটা মাপতেছে। ঠিক আছে? সো ও আর নট ইউজ করতে পারবে না। তাকে যদি বলি রকেটের দৈর্ঘ্য কত? সে বলবে এল, এল নট না কিন্তু। তাকে যদি বলি সময় কত? সে বলবে টি, টি নট না কিন্তু। ওকে? আর এইখানে এই চিহ্ন সাইন কনভেনশনটা তোমাকে বুঝায় দিতে পারছি আশা করি। আরেকটা ব্যাপার মনে রাখবা, কে বড় কে ছোট। এটা তো আমরা লাস্ট লেকচারে দেখছিলাম। তারপর আমি একটু রিকল করে দিচ্ছি আগের টপিক গুলা, যেন হচ্ছে বুঝতে সুবিধা হয়। কে বড় কে ছোট। প্রথম কথা হইতেছে এখানকার যে এম নট, এটা অবশ্যই ছোট। আর পৃথিবী থেকে যখন দেখবে সে দেখবে কি এম নট তো আছেই আছে, এক্সট্রা করে কিছু শক্তির জন্য ভর আছে। আমি এটাকে এভাবে লিখি, শক্তির জন্য কিছু ভর আসবে। ওকে, এই জিনিসটাকে আমরা বলতেছি এম। শক্তির জন্য কিছু ভর আসবে, সেটাকে আমরা বলতেছি এম। এখানে থেকে কিছু একটা এক রকমের অঙ্ক আসে, সেটা আমরা পরে দেখবো। তো আমাদের এখানে বড় ভরটা হচ্ছে এম, আর ছোট ভরটা হচ্ছে এম নট। দৈর্ঘ্যের ক্ষেত্রে এল নটটা হচ্ছে বড়। আর আমি যখন পৃথিবী থেকে দেখব জিনিসটাকে, দূরের জিনিস অনেক ছোট দেখা যায়। আমি কথাটা ভুল বলছি। আমি নিজেও জানি আমি কথাটা ভুল বলছি। দূরের জিনিস ছোট দেখা যায়। মডার্ন ফিজিক্স এভাবে কাজ করে না। তবুও বোঝার সুবিধার্থে আপাতত এভাবেই ধরে নাও যে দূরের জিনিস ছোট দেখা গেছে, সো জিনিসটা ছোট। আপাতত বিশ্বাস করে নাও ভাইয়ের কথাটা। আরেকটা ব্যাপার সময়। এটা ওই যে মুভিটার কথা চিন্তা করো। মুভিতে কি হয়েছিল? বাবা রকেটে করে গেছিল। তাহলে বাবার সময় টি নটটা হয়তো ছোট। আর পৃথিবীতে থেকে মেয়ে ছিল, মেয়ে বুড়ি হয়ে গেছে, তারটা হচ্ছে টি। এই ৩ টা জিনিস আমরা বুঝবো। এই ৩ টা জিনিস যদি ক্যাচ করতে পারো, রকেটের ক্ষেত্রে দেখো এই ব্যাপার সে যেটা রকেটের জন্য এইটা, এখানে রকেটেরটা লিখলাম, এখানে রকেটের এইটা, আর রকেটের হচ্ছে এই টি নট। বুঝতে পারছো রকেটের কোন জিনিসপাতিগুলা? তো আমাদের যেটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা ছিল বড় কিছুকে বড় জিনিসগুলাকে আমি যদি একটা কিছু একটা দিয়ে গুণ করি, কিছু একটার মান আমরা শিখে গেছিলাম 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সি হচ্ছে আলোর বেগ, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। আর হইতেছে এইখানকে ভি দিয়ে বোঝাচ্ছে ওই রকেটটা কত বেগে সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ রকেট যে ভেলোসিটি নিয়ে সামনে যাচ্ছে সেটা হচ্ছে ভি। তো এইখানে ওটাই বলছিলাম যে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ছোট জিনিসটা। এবং কখনো এইরকম ডাটা থেকে তোমাকে বেগের মানটা বের করতে বলে। বেগের মানটা হচ্ছে, বেগ কিন্তু একটা ছোট মান। আগেই বলে রাখি। বেগ একটা ছোট জিনিস আলোর বেগের থেকে। আলোর বেগকে কখনোই কাটানো পসিবল না। অ্যাকর্ডিং টু আইনস্টাইনের মডার্ন ফিজিক্স। অ্যাকর্ডিং টু আলোর বেগকে কাটানো সম্ভব না। কিন্তু দুঃখের ব্যাপার হইতেছে এইখানেও সীমাবদ্ধতা আছে। এটা সায়েন্সের সীমাবদ্ধতা। আলোর বেগকেও কাটানো সম্ভব হইছে। কেন আপেক্ষিকতা থিওরি মেরাজের ঘটনাকে ঠিকঠাকভাবে ব্যাখ্যা করতে পারে না? তার কারণ হচ্ছে মেরাজের ঘটনা দেখলে আমরা বুঝতে পারি মেরাজের ঘটনার বেগটা মাচ গ্রেটার দ্যান সি। আলোর বেগের থেকে অনেক বেশি হবে। বাট আইনস্টাইনের আপেক্ষিকতা থিওরি আলোর বেগ অব্দি সীমাবদ্ধ। সেটা আলোর বেগকে কাটাইতে পারে না। যেহেতু সেটা আলোর বেগকে কাটাইতে পারে না, সো আইনস্টাইন আপেক্ষিকতা থিওরিটা আমাদের খুব বেশি একটা লাভজনক হবে না মেরাজের ঘটনাকে ব্যাখ্যা করতে গেলে। তো যেটা বলছিলাম, আ ভি হচ্ছে তোমার ওই রকেটের বেগটা, সেটা আলোর বেগের থেকে ছোট। তাহলে আমি এই কনভেনশনটা ইউস করে যদি ভি এর মানটা বের করি, তাহলে হচ্ছে বড় সংখ্যা, দেখো এটা কিন্তু একটা ছোট বেগ, এটা এক রকমের ছোট, আর এটা এক রকমের বড় বেগ। তাহলে এখানে একটা কিছু একটা গুণ হবে 1 মাইনাস সামথিং স্কয়ার বাই সামথিং স্কয়ার। এইখানে সামথিং স্কয়ারটা হচ্ছে ছোট সংখ্যাটার স্কয়ার। এখানে ছোট বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? এই যে এখানে উপরে যেগুলা ছোট বড় নিয়ে কাজ করলাম সেগুলা। ছোটর স্কয়ার আর নিচে দিব হচ্ছে বড়র স্কয়ার। বুঝাইতে পারছি আশা করি। ওকে, ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবা। তো আমরা এইটুকু থিওরি মোটামুটি ক্যাচ করতে পারছিলাম লাস্ট লেকচার অব্দি। আর এখানে কনভেনশন গুলো প্রায় সেম। এই দুইটা ফর্মুলা যদি পড়ো তাহলে হচ্ছে আপেক্ষিকতা রিলেটেড যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো সলভ করা যায়। আমি আবারও মনে করাই দেই, আমি তোমাকে এখানে থিওরি বোঝাচ্ছি না। থিওরি বোঝানোর মতো ক্যাপাবিলিটির জন্য প্রিপেয়ার্ড হয়তো করতেছি, বাট থিওরি বোঝাচ্ছি না। আমি থিওরি না বোঝায় সরাসরি অঙ্কে জাম্প করছি। এখানে আমাকে গালিগালাজ করবা না যে হচ্ছে ভাই আপনি মানে হুদাই ১ম দিনেই অনেক প্রবলেম সলভ করাইতেছেন বা ২য় দিনে অনেক প্রবলেম সলভ করাইতেছেন। আমি প্রবলেম সলভ করাচ্ছি কারণ প্রবলেম সলভিং এর ক্যাপাবিলিটির জন্য থিওরিটা ওইভাবে বোঝাটা পরে বুঝবো আমরা। বাট প্রবলেম সলভিং এর ক্যাপাবিলিটি আমাদের হইছে, দ্যাটস ওয়াই আমরা এখন প্রবলেম সলভ করব। থিওরি আমি আপাতত বোঝাচ্ছি না। থিওরি আমি পরের লেকচারগুলো থেকে বোঝানোর ট্রাই করব। এখন অবধি আমার ভগর সবকিছুর মেইন আইডিয়া হচ্ছে এই ২ টা ফর্মুলা। আর এই ২ টা ফর্মুলা দাঁড়ায় আছে যে কনসেপ্টের উপর বেস করে, সেটা হচ্ছে এই বড় ছোটের ব্যাপারটা। ওকে, আমি এখানে যদি হচ্ছে একটু এভাবে মেনশন করে রাখলাম। এই বড় ছোটের ব্যাপারটা হচ্ছে মেইন জিনিস। এখানে বক্সের বাইরে পড়ে গেছে। এখানে এমটাকে এভাবে লিখে রাখো। ঠিক আছে? তো এই ২ টা বক্স একদম সিম্পল ২ টা বক্স। এই বড় ছোটর কনসেপ্টটা ইউস করে আমরা দেখব
যত লেভেলের প্রবলেম আছে প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি কিনা এটা হচ্ছে আমাদের আজকের দেখার ব্যাপার আরকি। তো আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন ব্যাংককে প্রচুর প্রায়োরিটি দিয়ে আসি। আজকেও প্রশ্ন ব্যাংকেই আমরা যাবো। আমি ততটুকু নিয়ে টাচ করব যতটুকু তোমার ক্যাপাবিলিটির মধ্যে আ ততটুকুর মধ্যে আমি থাকার চেষ্টা করব। আমি খুব বেশি কিছুতে যাব না। আ কঠিন প্রবলেমে যাব না। আগে একদম সিম্পল কিছু প্রবলেম দেখি। এইটা দেখতে পারি। খুবই পপুলার এবং তুমি যদি দেখো ১২ নম্বর প্রবলেমটা কতবার আসছে। আমরা হচ্ছে এখন 1 বাই 1 প্রবলেম নিব। আমাদের মাথায় শুধু ২ টা কনসেপ্ট থাকবে। ছোটকে বড়কে, ছোটটা রকেটের জন্য না বড়টা রকেটের জন্য এবং কনভেনশন গুলা ঠিকঠাক রাখলে আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। সো আমাদের ১ম প্রশ্ন আমাদের চোখের সামনে। একজন মহাশূন্যচারী ২৫ বছর বয়সে মহাশূন্যচারী বয়স দিছে। এত বেগে, এটা কিন্তু আলোর বেগ না। এটা হচ্ছে ওই বিখ্যাত রকেটটার বেগ। তাহলে এটা হচ্ছে আমাদের ভি। গতিশীল একটা মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। আমরা তাকে টাটা জানাই। টাটা। আর দেখা হচ্ছে কিনা জানি না। তারপরে পৃথিবীর হিসেবে যে পৃথিবীতে থাকার সময়টা ৩০ বছর মহাকাশে সে কাটাইছে। তার বয়স কত? একটু তুমি চিত্রটাতে ফিরে যাও। পৃথিবী ছিল, এই হচ্ছে ধরো রকেট। ওকে? পৃথিবী আর রকেটে থাকা মানুষটার জন্য সময়টা হচ্ছে টি নট। সে তার নিজের সময় নিজে মাপছে। আর পৃথিবীতে সময়টা হচ্ছে টি। টি এর মান কত দিছে? পৃথিবীর হিসাবে ৩০ বছর। প্রশ্ন থেকে দেখো ৩০। এখন খেয়াল করো টি নট এর মান কত হবে? তার আগে আমাকে বলো কোনটা বড়? ওই যে মুভিতে ফিরে যাও। মুভিতে বুড়ি হয়ে গেছিল মেয়েটা। তাহলে পৃথিবীরটা বড় আর ওটা হচ্ছে ছোট। ওকে, তাহলে আমার ফর্মুলা কি? বড় তার সাথে গুণ হবে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইজ ইকুয়াল টু ছোট হচ্ছে টি নট। তাহলে আমার টি এর মান কত দেয়া আছে? ৩০ বছর ইনটু এখানে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার করলে যেটা আসবে আমি 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 কেটে দিতে পারি। আল্টিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে 1.8 ডিভাইডেড বাই 3 এই পুরোটার হোল স্কয়ার আসবে ইনটু টি নট। আমি এটা ক্যালকুলেটর ছাড়া দেখাবো যে ক্যালকুলেটর ছাড়া পসিবল কিনা। 13 ইনটু রুট ওভার 1 মাইনাস ৩ এর স্কয়ারকে আমি ৯ লিখতেছি আর 1.8 কে লেখা যায় 18/10। 18/10 করলে আসে হচ্ছে ৫, উপরে থাকে হচ্ছে তোমার ৯। আ হ্যাঁ, ঠিক আছে। ৯ এর স্কয়ার হচ্ছে তোমার ৮১ আর ৫ এর স্কয়ার হচ্ছে ২৫। তাহলে নিচে লিখব ২৫। এখানে কাটাকাটি করলে আসবে হচ্ছে আবারও ৯। ৯/২৫। তাহলে এটা আসবে হচ্ছে ৩০ ইনটু রুট এর সঙ্গে ৫, ২৫ থেকে ১৬ ৪। এটা আসবে হচ্ছে তোমার কাটাকাটি করলে ২৪। ২৪ বছর পরে ও ফিরে আসছে। তাহলে মহাকাশে সে কাটাইছে কত বছর? ২৪ বছর সময় কাটাইছে। কে কাটায় মানে কার সাপেক্ষে এটা? ওই নভোচারীর কাছে মনে হচ্ছে যে আমি ২৪ বছর মহাকাশে ছিলাম। ঠিক যেরকম 'ইন্টারস্টেলার' মুভির ওই বাবার কাছে মনে হইছে আমি তো ১ বছরই ছিলাম। ওকে? তাহলে নভোচারীর কাছে মনে হচ্ছে সে ২৪ বছর ছিল। তোমার প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে তার বয়স কত হবে? তার বয়স কিন্তু তার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তার বয়স। তার কাছে কত মনে হচ্ছে? সে ২৫ বছর বয়সে টাটা বাই বাই জানাইছে পৃথিবীকে। তারপর সে ২৪ টা বছর মহাকাশে ছিল। তাহলে তার বয়স কত হচ্ছে? ৪৯ বছর। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার বয়স হচ্ছে ৪৯ বছর। আমি দেখি তাহলে হচ্ছে কিনা। এই দেখো তার বয়সটা আসছে ৪৯ বছর। ঠিক আছে? একদম সিম্পলি জিনিসটা আমরা ধরতে পারছি। আহ এখানেও একটা জিনিস দেয়া আছে এবং খুবই আফসোসের সাথে আমি জানাবো এই প্রবলেমটা অনেক জোস। খুবই জোস। আর এই প্রবলেমটা আমার বুয়েটে না উদ্ভাসের ভর্তি পরীক্ষায় আসছিল। সরি ভর্তি পরীক্ষা কেন বলছি? উদ্ভাসের উইকলি এক্সামে আসছিল। এবং খুবই দুঃখের সাথে আমি প্রবলেমটা ভুল করছিলাম। একটা সিলি জিনিস আমার মাথায় ছিল না জন্য। তো প্রবলেম আমি পুরাটাই নেই। আমি ক্যালকুলেশন এর জন্য খাতা কলম যদি মানে ক্যালকুলেটর নাই আমার কাছে। সো পুরাটা নিয়ে দেখাই। একটু বোঝার চেষ্টা করবা। খুব ভালো হয় যদি ১ টা মিনিট ভিডিওটা পজ করে প্রবলেমটা পড়ো তাহলে। আচ্ছা আশা করি পড়ছি যা পড়ার। একটু স্টেটমেন্ট গুলো আমি হাইলাইট করে দেই। কোন এক ধরনের জীবাণু আছে ভদ্রলোক। সে প্রতি ২০ দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়। ব্যাপারটা এইরকম। একটা জীবাণু ছিল ধরো, তাহলে ২০ দিন পরে সেটা হয়ে যাবে ২ টা জীবাণুতে। আরো ২০ দিন পরে সে একটা হয়ে যাবে ৪ টা জীবাণুতে। আরো ২০ দিন পরে সেটা হবে কয়টাতে?
8টাতে, আরো 20 দিন পরে সেটা হবে 16টাতে। মানে জীবাণুগুলো এইভাবে বৃদ্ধি করতেছে এবং আরো যদি 20 দিন যায় সেটা হয়ে যাবে 32টাতে। এখন কথা হইছে জীবাণুটা তার সময়ের সাপেক্ষে তার কাছে মনে হচ্ছে এই 20 দিন, সে 20 দিনের সাপেক্ষে হইল। এখন এই ধরনের 2টা জীবাণুকে একটা নভোযানে করে মহাকাশে পাঠানো হইলো। টাটা বাই বাই। ওকে? এবং ১,০০০ দিন পরে পৃথিবীতে ফিরে আনছে। এখন কথা হচ্ছে ১,০০০ দিন কার ১,০০০ দিন? ১,০০০ দিন হচ্ছে পৃথিবীর ১,০০০ দিন। নভোযানে চড়ে হচ্ছে পাঠানো হইছে। দেন হইতেছে এটা পৃথিবীর ১,০০০ দিন। হুম, হুম, হুম। আচ্ছা, এখন বুঝবা কিভাবে যে ভাই এটা পৃথিবীর ১,০০০ দিন না আ নভোযানের ১,০০০ দিন? আ একটা খুব বাজে কথা বলবো এখন আমি। সেটা হইতেছে এখানে তোমাকে অঙ্ক করতে দিছে। এটা বোঝো, আমার কথাটা বোঝো। এখানে তোমারে অঙ্ক করতে দিছে। তুমি যদি এটাকে নভ নভ কি বলে মহাকাশযানের ১,০০০ দিন ধরে নাও, তাহলে দেখবা এই থিওরির কোনো কাজই নেই। কোনো কাজ নেই। কারণ মহাকাশের ১,০০০ দিন তুমি এই যে এমন করে ২০, ২০, ২০ করে ১,০০০ দিন পর দেখো যে কি অবস্থাটা দাঁড়ায়। এভাবেও করতে পারো। বাট এইভাবে না করে যেহেতু তোমাকে মডার্ন ফিজিক্স এর অঙ্ক দিছে, তো তোমাকে থিওরিতে যাইতেই হইতেছে। প্রশ্নের স্টেটমেন্ট ক্লিয়ার না যে কিসের ১,০০০ দিন, বাট বুদ্ধি খাটাইতে হবে কার ১,০০০ দিন। এটা বুদ্ধি খাটার উপর ডিপেন্ড করবে। ওকে? তাই নভোযানটা এত বেগ দিয়ে দিছে ভি এর মান বইলা দিছে এনে আলোর বেগের এত গুণ। তার মানে হচ্ছে ভি এর মানটা হইতেছে 0.995 সি, এত গুণ। তারপরে নভোযানটা পৃথিবীতে ফিরে আসছে, কতগুলো জীবাণু পাওয়া যাবে। তো প্রথম কথা হইতেছে এইটুকু ক্লিয়ার হও যে এইখানে যে বেগটা বলছে, এই বেগটা পৃথিবীর কাছে ১,০০০ দিন। তাহলে এটা হচ্ছে টি। পৃথিবীর সময়টাকে আমরা লিখতেছি কি টি। ক্যাডডানি করে অন্য সময় মাপতে গেছে ১,০০০। আমার লাগবে টি নট। টি নটের জন্য আমার ফর্মুলা হচ্ছে টি ইনটু মানে বড়টা গুণন 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে তুমি মান বসানোর সময় যেভাবে বসাতে পারো, এখানে ১,০০০ দিবা। আর ভি স্কয়ার বাই সি স্কয়ার কে এইভাবে লিখবা। এখানে যেভাবে লিখছি এভাবে লেখার দরকার নাই। 1 মাইনাস জাস্ট 0.995 তার স্কয়ার করে দিবা। শেষ। করার পর দেখবা এটার মান আসে অলমোস্ট ১০০ দিন। ১০০ দিন হয়। তার মানে ওই জীবাণুগুলোর কাছে মাত্র ১০০ দিন সময় পার হইছে। পৃথিবীর কাছে মনে হচ্ছে তারা ১,০০০ দিন পরে আসছে। বাট জীবাণুর কাছে মনে হচ্ছে না, আমরা তো ১০০ দিন পরে আসলাম পৃথিবীতে। এই ১০০ দিনে তাদের কি অবস্থা হবে? ধরো কয়টা জীবাণুকে নিয়ে পাঠাইছে? ২টা জীবাণুকে। দেখো ২টা জীবাণু। সো আমি এইটুকু মুছে দেই। আমাদের ২টা জীবাণু থেকে কাজ শুরু হচ্ছে। তাহলে দেখো ২টা জীবাণু ২০ দিন পর ৪টা হইলো, আরো ২০ দিন পর ৮টা হইলো, আরো ২০ দিন পর ১৬টা হইলো, আরো ২০ দিন পর ৩২টা হইলো, আরো ২০ দিন পর ৬৪টা হইলো। ২০ দিনগুলো কাউন্ট করো। ১টা ২০, ২টা ২০, ৩টা ২০, ৪টা ২০, ৫টা ২০ মানে ১০০ দিন। আমি গুনে গুনে হিসাব করতেছি বাচ্চাদের মতো। তাহলে ১০০ দিন পার হইলে দেখো ২টা জীবাণু ৪টা ৮টা ১৬টা করে ৬৪টা জীবাণুতে পরিণত হয়। তাহলে অ্যান্সার হচ্ছে ৬৪টা জীবাণু থাকবে। ৬৪টা জীবাণু ওই মহাকাশযানে আমরা পাবো। আমি কোশ্চেনটা আরেকবার ক্লিয়ার করি। মহাকাশযানটাকে পৃথিবীতে মানে জীবাণুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তারা একটা জীবাণু থাকলে ২০ দিন পর ২টা হয়। দ্বিগুণ হয় আরকি। প্রতি ২০ দিনে তাদের সংখ্যাকে দ্বিগুণ করতেছে। তো ২টা জীবাণু নিয়ে মহাকাশযান করে পাঠানো হয়েছে। মহাকাশযানের কাছে মহাকাশযানের বেগ বলে দিছে এত। এটা হচ্ছে মহাকাশযানের বেগ ভি। আলোর বেগের এত গুণ। সো এই যে ভি এর মানটা এখানে দেয়া আছে। পাঠানোর পরে যেটা হইছে, ওই জীবাণুগুলো ১,০০০ দিন। পৃথিবীর কাছে মনে হইছে ১,০০০ দিন পর তারা ফিরে আসছে। ও জাস্ট থেকে পৃথিবীতে মেয়েটা বসেছিল। তার কাছে সময়টা বেশি চলছে, বেশি দ্রুত হইছে। বাট মহাকাশযানে বসে থেকে ওই জীবাণুর কাছে মনে হইছে যে না, আমার তো মাত্র ১০০টা দিন পৃথিবীতে বাইরে ঘুরে ফেলছিলাম। তো ১০০টা দিনে জীবাণু জীবাণুর মতো করে বাড়বে। তার কাছে ১০০ দিন, জীবাণুর কাছে ১০০ দিন। তো ২টা জীবাণু ২০ দিন পর ৪টা হইছে। আরো ২০ দিন পর ৮টা হইছে। মানে ৪০ দিনে সে ৮টা হয়ে গেছে। আরো ২০ দিন পর মানে ৬০ দিন হইল। ৬০ দিনে ১৬টা। আরো ২০ দিন মানে ৮০ দিনে ৩২টা। আরো ২০ দিন পরে ৬৪টা। মানে ১০০ দিনে সে ৬৪ তে পরিণত হইতেছে। এবং তুমি যদি অ্যান্সার খেয়াল করো, এটা হচ্ছে ৬৪। ঠিক আছে? এটা আমি বাচ্চাদের মতো করে দেখাইছি, অথবা তুমি এই যে এখানে যে কনভেনশনটা ইউস করছে ২০ দিনে হয় ১০০টা 2 টু দি পাওয়ার 5 গুণ, এভাবেও করতে পারো। এটার ফর্মুলা হইতেছে এরকম। আমি জাস্ট একটু বলে দেই। আ এইভাবেও করতে পারো আমি তোমাকে যেভাবে বাচ্চাদের নিয়মে দেখাইলাম। এটা ছোট সংখ্যার জন্য প্রযোজ্য। আর তুমি যদি বড় সংখ্যা করতে চাও, আমি ধরে নেব এভাবে করাটা বেটার। যদি এটা কোনো ফর্মুলা না, জাস্ট আমার মানে আইডিয়া থেকে বলতেছি। সে কয়টা জীবাণুকে পাঠাইছে? ২টা। ধরে নাও সেটা হচ্ছে এ সংখ্যক জীবাণুকে পাঠাইছে।
ইন্টু জীবাণুগুলো কয় গুণ হয়? দ্বিগুণ হয়। সো এই দ্বিগুণটাকে আমি ধরলাম হচ্ছে 2। যদি 3 গুণ হয় আমি এখানে 3 লিখতাম। যেহেতু দ্বিগুণ হচ্ছে আমি এখানে 2 লিখব। টু দি পাওয়ার কত হবে? কয়দিন ছিল? ১০০ দিন। কত দিনে দ্বিগুণ হয়? ২০ দিনে। তাহলে এটা হবে এরকম। এখানে টু দি পাওয়ার হবে ১০০ দিন ছিল, ২০ দিনে দ্বিগুণ হয় এরকম। আর এ হচ্ছে কয়টা জীবাণু? এর মান হচ্ছে ২। এর মান হচ্ছে ২। ওকে। যদি ভাষাটা এমন হইতো যে জীবাণুর সংখ্যা হচ্ছে ৭ টা, জীবাণুর সংখ্যা হচ্ছে ৭ টা, তারা প্রতিদিন ২ টা করে হয়। একদিনেই, একদিন না দেই, আমি একটু বাড়ায় দিই। ধরো ৩ দিনে ২ টা করে হয়। ৩ দিনে ৫ গুণ হয়। এভাবে দিলাম। ৩ দিনে ৫ গুণ হয়। তাহলে ধরো তারা মহাকাশে ঘুরে আসছে ১০০ দিন। ১০০ দিন দিলাম না। ধরো ১০০০ দিন ঘুরে আসছে। ১০০০ দিন পর কয়টা হবে? তাহলে ক্যারেক্টারিস্টিক টা হচ্ছে এরকম। এখানে এইটুকু বক্সের মধ্যে আমরা লিখে ফেলি। কয়টা জীবাণু? ৭ টা। কয়দিনে হচ্ছে মানে কত গুণ হয়? ৫ গুণ হয়। কয়দিন ছিল? ১০০০ দিন। কয়দিনে ৫ গুণ হয়? ৩ দিনে। এইভাবে তুমি বের করে ফেলতে পারো দ্রুত। যদি ১০০০/৫ ৩ হচ্ছে কোনো একটা ভগ্নাংশ না, তারপর আমি ধরতেছি আপাতত। চাইলে নাম্বারটা ঠিক করা যায়। আমার জাস্ট আইডিয়াটুকু দেয়ার কাজ। তুমি এইভাবে কনসেপ্টটা ইউজ করতে পারো যদি তুমি চাও। ওকে। আমার কাছে মনে হচ্ছে এই কনসেপ্টটা অনেক সুন্দরভাবেই বোঝানো পসিবল হইছে। ওকে, এখন আমরা একটা নেক্সট অঙ্ক দেখি। আচ্ছা, আ নেক্সট অঙ্কটা দেখার আগে আমি তোমাকে বলব, এই অঙ্কটা মুখস্থ করবা। কথা শুনতে খারাপ লাগবে, বাট অঙ্কটা মুখস্থ করবা। এখানে আমি যে যতটুকু পার্ট দেখাই দিব ততটুকু মুখস্থ করবা। এটা তোমাকে অনেক হেল্প করবে। আচ্ছা, এখানে কেন বলতেছি মুখস্থ করার কথা? দেখো, এখানে জিনিসটা দ্বিগুণ হইতেছে। একটু ভালো করে দেখো। পড়ো আগে প্রশ্নটা, স্টেটমেন্টটা পড়ে নাও। একদিন অতিবাহিত করলে পৃথিবীতে হবে দ্বিদিন। মানে জাস্ট ব্যাপারটা হচ্ছে এরকম, বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যাটার দ্বিগুণ, অথবা বলতে পারি বড় সংখ্যাটার অর্ধেক হচ্ছে ছোট সংখ্যাটা। এই টাইপ সিচুয়েশনে বেগের মানটা কত? এরকম প্রশ্ন এমসিকিউ অনেকবার চায়, অনেকভাবে পেঁচায় পুচায় চায়। খালি এইটুক জিনিস দেখলেই হয়। এবং এটা মুখস্থ উত্তর বলবা √3/2 ইন্টু সি। √3/2 মানে কি? সাইনের কত ডিগ্রি মান? সাইন 60 ডিগ্রি মান। সাইন 60 ডিগ্রি মান √3/2 ইন্টু সি। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। এবং দেখো অ্যান্সারটা ওখানে এরকমই আসে। এটা এখানে তো সময় নিয়ে দেখছে। এই প্রশ্নটা যখন করছে তখন হচ্ছে সময় নিয়ে বলছে, যে কত বলছে, সময় নিয়ে বলছে। বাট কখনো কখনো ভরের ক্ষেত্রেও এরকম অর্ধেকের ব্যাপার আসবে। কখনো কখনো দৈর্ঘ্যের ক্ষেত্রেও অর্ধেকের ব্যাপার আসবে। এখানে তো দেখলেই সময় নিয়ে। সবখানের অর্ধেক হইলে, অর্ধেক বা দ্বিগুণ এইটাই ব্যাপার থাকলে মাথায় রাখবা বেগের মান হচ্ছে √3/2 ইন্টু সি। এখানে প্রমাণটা দেয়া আছে, প্রমাণটা নিজেরা দেখে নিতে পারবা। আমি এটা নিয়ে টাচ করবো না। অ্যান্সার এতটুকু, এটা মুখস্থ করবা। এইটুকু হচ্ছে মুখস্থ। এটা অনেক হেল্প করবে, বিশ্বাস করো আর নাই করো, এটা অনেক হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, এরকম আরেকটা ব্যাপার যেটা যদিও আমি লাস্ট অঙ্কে বলতে চাইছিলাম, তোমাদের একটা হোমওয়ার্ক দিই, ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিই। সেটা হচ্ছে একটা কাজ করবা, সেটা হচ্ছে কখন 1/3 হবে, মানে যেমন এখানে অর্ধেক হইছে, কখন 1/3 হবে। আরেকটা বের করবো কখন 10/1 হবে। লাস্টের অঙ্কটা যদি দেখছো তাহলে দেখবা 0.995 সি এই জায়গাতে 10/1 হবে। ঠিক আছে? তো এই হোমওয়ার্ক গুলো একটু হচ্ছে মাথায় রাখা উচিত। এটা এমসিকিউ অনেক সময় এরকম প্রশ্ন করে, টিচাররা অর্ধেক করে দেয়, তখন খুব দ্রুত অ্যান্সার করে ফেলা যায়। আচ্ছা, এইটা একটা চমৎকার কোশ্চেন বুয়েটে আসছিল। এটা এটা একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ইম্পর্টেন্ট, আমি একটু বলে দেই। ১ মিনিট পড়ো স্টেটমেন্টটা। আচ্ছা, এখন একটা কথা বলি, আগে ভাগেই বলি। আমি কিন্তু ভালো মানুষ না, প্রথম কথা। আমি তোমাদেরকে অনেক কঠিন কঠিন প্রবলেম প্রথম দিকেই করাইতেছি।
এটা করার পিছনে আমার একটা লজিক আছে, পার্সোনাল লজিক। সেটা হচ্ছে আমি কঠিন প্রবলেম গুলো তোমাদেরকে করতে দিচ্ছি না, আমি কঠিন প্রবলেম গুলো আমি নিজেই করাচ্ছি। কঠিন প্রবলেম যদি বুঝো, আই ক্যান গ্যারান্টি, মানে অ্যাটলিস্ট এই তোমার কোশ্চেন ব্যাংকের কঠিন প্রবলেম বুঝলে এইচএসসি জাস্ট লাইক এ দুধ ভাত, আর কিচ্ছু না। দুধ ভাতের মতো প্রবলেম গুলো মনে হবে। ইভেন এইটা যে ভাই আপনি বলতেছেন, আমি বুয়েটেও ব্যাপারটা বাদে, আমার কিন্তু ফিজিক্স আমার ঢাকা কলেজে রেকর্ড মার্ক ছিল 99। সো এটা এই জন্য হয়েছিল একটা কারণ, বড় কারণ হচ্ছে কোশ্চেন ব্যাংক খুব ভালো করে পড়ছিলাম, এবং বুয়েটে চান্সটা হওয়ার পিছনেও এটা একটা বড় সলিড রিজন আর কি। সো কোশ্চেন ব্যাংকের এই প্রবলেম গুলো দেখলে কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে, অনেক ক্লিয়ার হবে, অ্যান্ড ফিউচারে এটা অনেক বেনিফিট দিবে। এইচএসসি তো দুধ ভাত হয়ে যাবে। তো যাই হোক না কেন, আমরা প্রবলেমে চলে যাই। একটা ফুটবল মাঠ, বুয়েটের ফুটবল মাঠ। ওকে, তো ফুটবল মাঠটার দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার। এই হচ্ছে 110 মিটারের দৈর্ঘ্য, উপরে নিচে। আর প্রস্থ হচ্ছে 50 মিটার। প্রস্থ হচ্ছে 50 মিটার। একটা নভোযানের ভিন্ন গ্রহবাসী পরিমাপ করতে গেছে দৈর্ঘ্যটার প্রস্থটা কত হবে। আচ্ছা হোক, নভোযানটা কিভাবে চলছে, নভোযানের বেগটা বলে দিছে 0.6 সি, এবং বুয়েট পরে দৈর্ঘ্য বরাবর চলছে, মানে নভোযানটা গেছে কোন বরাবর, এই বরাবর গেছে। এটা নভোযানের বেগ ভি, ভি এর মান হচ্ছে 0.6 সি, ওই বরাবর গেছে। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর গেলে তার কাছে দৈর্ঘ্যটা কত মনে হবে, দৈর্ঘ্যের মান ধরো এল, এল এর মান তো জানি 110। তার কাছে দৈর্ঘ্যটা কি হবে, ছোট হয়ে যাবে না, দৈর্ঘ্যটা সংকুচিত হবে। এটা তো বুঝতেছই। একটু ভাই মিলাই দেন আপনি। এই যে পৃথিবীতে থেকে ধরো রকেটটা কি যাচ্ছে, এখন পৃথিবী যেমন দেখে যে এটা হচ্ছে রকেটটা ছোট হয়ে যাচ্ছে, রকেটের দৈর্ঘ্য কম, উল্টা ভাবে রকেটও দেখে পৃথিবীটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। মানে যে যেখানে থাকে সেই জায়গাটাই শুধু বড় দেখায়, এর বাইরে যা আছে সবকিছু ছোট হয়ে যায়। বুঝছো? তুমি যখন রুমে থাকো তখন তোমার রুমটা অনেক বড় দেখায়, রুম থেকে দূরের একটা গাছ অনেক ছোট দেখায়। আবার তুমি যখন এই গাছটার কাছে যাও তখন গাছটা অনেক বড় দেখায়, তোমার রুমটাকে অনেক ছোট দেখায়। আমি জানি যে ব্যাখ্যাটা দিছি 100% একটা ভুল ব্যাখ্যা দিছি, কারণ এটার সাথে মডার্ন ফিজিক্সের রিলেশন নাই, বাট সেন্সটা একই। আমি জানি খুব ভালো একটা ভুল ব্যাখ্যা দিছি, কারণ আমি মডার্ন ফিজিক্সের যে মানে যে থিওরিটা, এটা গতিশীল বস্তুর জন্য প্রযোজ্য। আমি থিওরি টাচ অব্দি করিনি, টাচ অব্দি করি না, আমি এই জন্য এই ব্যাখ্যাগুলো এইভাবে দিতেছি। বাট বিশ্বাস করো, আমি যে কনসেপ্ট গুলো বলতেছি এটা মাথায় রাখতে পারলে অনেক সহজ লাগবে। আর যখন আমরা থিওরিটা পড়বো তখন অনেক বুঝতে পারবো, রিলেট করতে পারবো জিনিসগুলো। তো যাই হোক না কেন, এখন আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য দিলাম এল নট, সেটা ছোট হয়ে যাবে, তাহলে বড় সংখ্যার সাথে গুণ হবে কি, 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার। আর এখানে 0.6 দেখে আমার কাছে যেটা মনে হইতেছে, সেটা বোধহয় 4 ভাগে 3 ভাগ হয়েছে, যতটা মনে পড়ে। দেখি তো একটু, একটু রাফ করেই দেখি 0.6 থাকলে কি হয় অবস্থাটা এটার। 1 - 0.6 এর স্কোয়ার, পয়েন্টটাই বাইরে বসিয়ে দিলাম। আচ্ছা, 6 মানে হচ্ছে তোমার 6/10, মানে হচ্ছে 3/5 এর স্কোয়ার। এখান থেকে এত, তাইলে হচ্ছে 25 এর এখানে 5, আর হচ্ছে এখানে একটা 4। ঠিক আছে, 4, 5 ভাগে 4 ভাগ। ওকে, 0.6 থাকলে তাহলে যেটা হয়, দৈর্ঘ্যটার মান হয়ে যায় 5 ভাগে 4 ভাগ ইন্টু 110। এটা কাটাকাটি করলে কত হয় দেখো, এটা হওয়ার কথা আহ 22 মোস্ট প্রবাবলি। ওকে, হ্যাঁ 22। তাহলে আসে হচ্ছে 88 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য। আই রিপিট, এটা দৈর্ঘ্য। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রস্থ কি করবো, দৈর্ঘ্য তো বুঝছি। তুমি মানে বলো তো, রকেটটার প্রস্থ বরাবর কোনো বেগ আছে, রকেটটার প্রস্থ বরাবর বেগ আছে? বা এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে প্রস্থ বরাবর বেগের উপাংশ হচ্ছে ভি কস 90 = 0। প্রস্থ বরাবর কোনো বেগ নাই, তাহলে প্রস্থটাকে, যেহেতু প্রস্থর দিকে তার কোনো বেগ নাই, প্রস্থটাকে সে ছোটও দেখবে না, বড়ও দেখবে না, যেমন আছে তেমন দেখবে, 50 মিটার। তাহলে প্রস্থ দেখবে 50 মিটার, দৈর্ঘ্য দেখবে হচ্ছে, কারণ দৈর্ঘ্য বরাবর বেগ, যেদিকে বেগ সেই জিনিসটাকে ছোট দেখবে, ওই বরাবর। ওকে, যেমন সে যদি পৃথিবীর কথা চিন্তা করো, এটা পৃথিবী আর এটা হচ্ছে রকেট। যদি এটা থিওরিটা কনসেপ্ট ক্লিয়ার করলে আরো বেটার হইতো। কথা দিচ্ছি এই জিনিসটা আমি আরো ক্লিয়ার করে দিব। যখন পৃথিবীকে এই রকেটটা চ্যাপ্টা দেখা শুরু করে, পৃথিবী কিন্তু এরকম ছিল, চ্যাপ্টা হলে এইরকম হয়, বা এইরকম হয়, বা এইরকম হয়। খেয়াল করো, খেয়াল করো, সে কিন্তু এই বরাবর ছোট দেখতেছে, এই যে দৈর্ঘ্য বরাবর, এই বরাবর, এই বরাবর ছোট বড় দেখতেছে। বাট প্রস্থ বরাবর কিন্তু দেখতেছে না। প্রস্থ বরাবর এখানেও যতটা ব্যাসার্ধ, এখানেও ততটা ব্যাসার্ধ, এখানেও ততটা, এখানেও ততটা। কেন? কারণ তার যে বেগটা দৈর্ঘ্য বরাবর, বেগটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। ঠিক একইভাবে, ঠিক একইভাবে আমি কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করব। আমি জানি আমি প্রথমবার পড়াইতেছি, আমার এভাবে বোঝানো উচিত কিনা আমার সন্দেহ আছে।
একইভাবে তুমি যখন হচ্ছে পৃথিবীতে থেকে রকেটটাকে দেখো, ধরো এই হচ্ছে তোমার রকেট। পৃথিবীতে থেকে তুমি যখন রকেটটাকে দেখো, তোমার কাছে এই বরাবর মনে হয় রকেটের বেগ 100, তাই তো, 100 মিটার। বাট জিনিসটা যখন সংকুচিত হয় তোমার কাছে মনে হবে ধরো 90 মিটার, এবং সেটা কিন্তু এই বরাবর এইরকম মনে হবে 90 মিটার। মজার ব্যাপার হচ্ছে এইখানে রকেটের প্রস্থ যত, এখানেও তুমি রকেটের প্রস্থ ততই দেখবা, কারণ রকেট প্রস্থর দিকে কোনো বেগ নাই, রকেটের সব বেগ রকেটের দৈর্ঘ্যের দিকে। তাহলে যেদিকে বেগ সেই দিকেই শুধু খেলা হবে, অন্যদিকে কোনো খেলা হবে না। ওকে, তো এখানে দেখো 88 মিটার, 50 মিটার, ঠিক আছে, অ্যান্সারটা এখানে দেখলে বুঝতে পারবা। তো এইটুকু কনসেপ্ট মোটামুটি আমাদের ক্লিয়ার। একটা প্রবলেম এখানে আছে, এটা দেখতে পারো একটা ইলেকট্রনের জন্য। দেখার পর আমরা আরেকটা কনসেপ্ট নিব, আমরা আরেকটা কনসেপ্ট নিব, এইটা হচ্ছে লাস্ট প্রবলেম ছোট বড় ব্যাপারটাতে। একটা স্থির ইলেকট্রনের ভর, স্থির অবস্থায় যেটা, সেটা হচ্ছে অরিজিনাল ভর, একদম জেনুইন ভর, নিজেরটা নিজে মাপছিল m0। এই ভরটা একদম জেনুইন। ইলেকট্রনটাকে এত বেগে মানে গতি দিছো আর কি, এত গতি শক্তি দিছো, ওটার ভর কত, বাড়বে না কমবে? অবশ্যই অবশ্যই এই ভরটা বড় হবে, যেটা চাইছে। তাহলে বড় সংখ্যা হবে হচ্ছে ছোট সংখ্যা ডিভাইডেড বাই √1 - v² / c²। ছোটটার মান কত বেটা? 9.11 ইন্টু 10⁻⁻31। আর এখানে লিখবো হচ্ছে 1 - 0.99 এর স্কোয়ার। কাটাকাটি যায়, c² কাটাকাটি যায়। এখান থেকে ক্যালকুলেশন করে দেখবা ভরটা আসে অনেক বড় আসার কথা আর কি, খুব ভালো লেভেলের একটা ভর আসছে। ঠিক আছে, এরকমই অ্যান্সার গুলো হয়। তো এখন একটা বিতর্কিত প্রশ্ন করি, যেটা তোমাদের মাথায় ঘোরার কথা। পরে অনেকগুলো প্রবলেম আছে যেটা হোমওয়ার্কে দেওয়া যাবে টোটালি। তো এখন একটা বিতর্কিত প্রশ্ন করতে পারি তোমাদের কাছে, সেটা হইতেছে, ভাইয়া জীবনে তো অনেক কিছু শিখাইলেন, ঝামেলা তো একটা জায়গায় কি, মনে করেন, মনে করেন আপনি তো প্রথমে বলছিলেন যে E = mc²। এখানে আপনি কি বুঝাইছিলেন, মানে আমি বুঝাই নাই, আইনস্টাইন বুঝাইছিল। বুঝাইছিল কি যে হচ্ছে এই যে এম, এম হচ্ছে একটা ভর, এই ভর বেড়ার সাথে কার সম্পর্ক? শক্তি। শক্তির সম্পর্ক ভরের সাথে সমানুপাতিক হারে, ভর বাড়লে শক্তি বাড়ে, শক্তি বাড়লে ভর বাড়ে। ঠিক আছে ভাই, মানলাম আপনার কথা সত্য। এখন ধরেন এই রকেটে আপনার, আপনি যে রকেটে আছেন, আপনার একদম আসল ভর যেটা, সেটা হচ্ছে m0। এটাতে কোনো সন্দেহ নেই, হ্যাঁ ঠিক আছে। কত কেজি? 50 কেজি। ভালো কথা। m0 এর জন্য আপনার যে শক্তিটা, সেটা হচ্ছে E0, 50 কেজির জন্য। তাহলে এটা হবে কত, ধরেন 50c²। আচ্ছা ঠিক আছে, সি মানে আলোর বেগ। এবার আমি পৃথিবী থেকে আপনার ভর মাপতেছি। হ্যাঁ মাপো, কে নিষেধ করছে? এখানে মাপতে গিয়ে আমি দেখলাম 60 কেজি। আপনি কিন্তু এটা শিখাইছেন যে পৃথিবী থেকে মাপলে একটু বেশি বেশি লাগে। হ্যাঁ ঠিক আছে। এখন এই 60 কেজির জন্য যে শক্তিটা, সেটা হবে E = 60 c²। ভুল বলছি? আচ্ছা, না ভুল তো কিছু বলি নাই। তাইলে ভাইয়া এখানে 60 c², এখানে 50 c², পৃথিবীতে কেন শক্তিটা বেশি লাগতেছে? পৃথিবীতে দেখেন শক্তিটা 10 c² বেশি মনে হইতেছে। এটা শক্তির পার্থক্য। কথা সত্য? হ্যাঁ ভাই কথা সত্য। কিন্তু আমরা তো শক্তি নিত্যতা সূত্র জানি, যে শক্তির কোনো ধ্বংস নাই, শক্তির কোনো সৃষ্টি নাই, শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে যায়। হ্যাঁ জানি। তাহলে এই 10c² কই থেকে আইলো? এই বেটা আইলো কই থেকে? এই বেটা যদি এক্সিস্টই না করে, এটা যদি তৈরি করাই না যায় বা ধ্বংস করাই না যায়, আইলো কই থেকে? এটা হচ্ছে প্রশ্ন। কথা কিন্তু সত্য, যে ওখানে মাপতেছি, ধরো E0 এর মান, ধরো ধরো আসছে হচ্ছে 50 মিলিয়ন, আসছে ধরো 50 মিলিয়ন শক্তি ওখানে আছে। পৃথিবী থেকে মাপলাম ধরো যে 60 মিলিয়ন শক্তি, আমি ধরতেছি সবকিছু ইচ্ছা মতো। এখন এই যে পৃথিবী থেকে আমি 10 মিলিয়ন শক্তি বেশি দেখতেছি বা বেশি মাপতেছি, এই শক্তিটা কই থেকে আসলো? আমরা তো জানি শক্তির কোনো ধ্বংস নাই, শক্তির কোনো সৃষ্টি নাই। এখানে 10 মিলিয়ন কই থেকে জন্মাইলো? এটার উত্তরটা হচ্ছে এই 10 মিলিয়নটা, এই যে গ্যাসটা দেয়া হয়েছে, যে জ্বালানিটা দেয়া হয়েছে, এই জ্বালানির কারণে যে একটা গতিশক্তি, এই 10 মিলিয়নটা হচ্ছে জাস্ট ওই রকেটের জন্য ওই ব্যক্তির গতিশক্তি। এটা হচ্ছে সিম্পলি গতিশক্তি, এটা সিম্পলি গতিশক্তি। কথা বুঝছো? তাইলে দেখো আমি যদি একদম সিম্পলি করি, অনেক সময় প্রশ্ন দেখবা গতিশক্তি কত, এটা জিজ্ঞাসা করে। গতিশক্তি কত, এটা জিজ্ঞাসা করে। এখন গতিশক্তি কিভাবে বের করি? আমরা জানি যে পৃথিবীতে থাকলে তার ভর হইতো m0, একদম ছোট ভর যেটা। ঠিক আছে।
মহাকাশে চলে গেছে মনের সুখে, তার ভর হইতেছে এম, বড় ভর। এখন বড় ভরের জন্য শক্তি হচ্ছে বড় শক্তি এম সি স্কোয়ার, ছোট ভরের জন্য শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার। শক্তি তো সমান হওয়ার কথা। তাহলে এই যে বেশি শক্তিটা আইলো, এটা আইলো কই থেকে? এটা হচ্ছে গতিশক্তি, যেটা জ্বালানি ওরে যখন বেগ দিছে, গতিশক্তি দিছে, ওর মধ্যে যে গতিশক্তিটা, সেই গতিশক্তিটাকে আমরা এইভাবে দেখতেছি। সেটাও এই যে এম এর মধ্যে চলে গেছে। আমি বলছিলাম ইভেন আজকের লেকচারেও প্রথমের দিকেই আমি এই জিনিসটা ক্লিয়ারলি বলে দিছিলাম। এই দেখো, এই দেখো, এখানে এম নট থাকে, প্লাস এক কিছু শক্তি যেটা গতিশক্তি, এটা ভরে কনভার্ট হয়। কিছু এক্সট্রা শক্তি সেটা ভরে কনভার্ট হয়। এটা আজকের লেকচারে আমি প্রথমের দিকে বলছি। ওকে, তো আমি আশা করতে পারি ব্যাপারটা বুঝছো, বাট একটা দুইটা অঙ্ক না করলে কি জীবন যুদ্ধে অনেক কিছু বোঝা যায় বলো? আমরা চলে যাব বিখ্যাত কিছু অঙ্কের দিকে, যে অঙ্কগুলো আমাদের হচ্ছে বুঝাইতে সাহায্য করতে পারে। আই হোপ, ইয়েস, দ্যার ইজ এ গতিশক্তি। এই অঙ্কটা দেখবো, বুয়েটে 3-4 সালে আসছিল। ওকে, ওকে, প্রথমে দেখো ভাষাটা দেখো, স্থিতি ভর মানে এটা একদম আসল ভর। আসল ভর কিন্তু হইতেছে এম নট। নিজেরটা নিজে মাপলে আসল ভর পাওয়া যায়, অন্য কেউ ক্যাডারি করে গতিশীল অবস্থায় মাপলে পাবা না। ওকে, একটা প্রোটনের ভর দ্বিগুণ হতে পারে। এত স্থির ভর একটা প্রোটনের ভর দ্বিগুণ হতে হলে কত দ্রুতির প্রয়োজন? দেখো ভাষাটা দেখো, দ্বিগুণ। একটু আগে শিখে আসছি বেগ কত লাগবে, √3/2 সি। অ্যান্সারটা মুখস্থ রাখবা, কত বেগের প্রয়োজন। এখন হচ্ছে বেগটা পাইলাম, এটা হচ্ছে ভি এর মান, দ্বিগুণ করতে গেলে এটা লাগে। ওকে, প্রোটনটার উক্ত দ্রুতি অর্জন করতে যে শক্তিটার দরকার হবে সেটা বের করতে হবে। আচ্ছা, তো আমরা শিখছি কি, যে তার প্রথমে যে শক্তিটা ছিল সেটা হচ্ছে এম নট সি স্কোয়ার। আমি একটু সুন্দর করে কোথাও উঠে লিখি, এম নট সি স্কোয়ার। আর গতিশীল হওয়ার পর তার শক্তি হচ্ছে কত, এম সি স্কোয়ার। এই যে শক্তি পার্থক্য, এটা হচ্ছে তার গতিশক্তি ডেল্টা ই, এটা হচ্ছে গতিশক্তি। এখন এম আর এম নট এর মধ্যে পার্থক্য কি দেখো, ভর দ্বিগুণ হয়েছে, তাহলে এমটা হচ্ছে দ্বিগুণ অফ এম নট। ওকে, তাহলে এখান থেকে আমি সি স্কোয়ার কমন নিতে পারি, কমন নিলে লেখা যায় এম মাইনাস এম নট। তাহলে এখানে লিখতে পারো সি স্কোয়ার, এম এর বদলে লেখো 2m0 মাইনাস এম নট, লেখা যেতে পারে এম নট সি স্কোয়ার। এটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে তার গতিশক্তি হচ্ছে কত, এখান থেকে ক্যালকুলেশনে পাইলাম এম নট সি স্কোয়ার। দ্বিগুণ হয়েছে জন্য ক্যালকুলেশনটা এমন হয়েছে, দ্বিগুণ না হলে ক্যালকুলেশনে এমন হইতো না আর কি। তো যাই হোক না কেন, এম নট এর, আরে কাকু, এম নট এর মানটা বসাইতে পারি 1.67 ইন্টু 10⁻⁻27 ইন্টু আলোর বেগের মান 3 ইন্টু 10⁸ তার স্কোয়ার। যা যা আছে তত তত জুল, ক্যালকুলেশন করার পর এত জুল পরিমাণ শক্তি তার আছে। ওকে, এইটা হইতেছে কথার কথা, অনেক জিনিসপাতির মিক্সচার। তো আশা করি আইডিয়াটা বুঝতে পারছো বা আমি বুঝাইতে পারছি। এখানেও দেখো ওরকমই আসছে অ্যান্সার ট্যান্সার। আর আলোর বেগটার দিকে তাকাও, অ্যান্সারটার দিকে। এই অ্যান্সার কই গেলা তুমি? বেগের মানটা √3/2 আসবে। আহ এখানে যদিও ভাবে দেখায়নি, বাট এটা অ্যান্সার √3/2 হয় অর্ধেক হইলে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এটা অর্ধেক হওয়ার জন্য √3/2 এর মান তো এটা দেখায় নাই। এটাকে রুট করলে আবার হবে। আচ্ছা যাই হোক না, 3/4 এটা ঠিকই আছে। ওকে, তো শক্তির ক্ষেত্রে এই ব্যাপারগুলো বুঝলাম। আমরা দুই একটা অঙ্ক দেখি, না দেখলে পাপ হয়ে যাবে। ওকে, এটা একটা ভালো কোশ্চেন এবং খুবই পপুলার একটা প্রশ্ন। দেখো, প্রশ্নটা ভালো করে বুঝছো। একটা ইলেকট্রন এত বেগে চলতেছে, ভালো কথা, এটা বেগ দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে ইলেকট্রনের বেগ ভি। তার আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি, মানে এই যে আপেক্ষিক তত্ত্ব করতেছে না এটা পড়বা। আর নিউটনের যে গতিশক্তি, সেই দুইটার মধ্যে পার্থক্য করতে বলছে। নিউটনের মানে কি, দেখো আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি মানে আইনস্টাইন যেটা দিছে, আইনস্টাইন কি দিছে, এম সি স্কোয়ার এই টাইপ দিছে। আর নিউটন কি শিখাইছিল, যেটা এসএসসি থেকে পড়ি, হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের শক্তি, এটা হচ্ছে আইনস্টাইনের শক্তি। এখন অনেকে ভাবতেছো যে ভাই,
হ্যাঁ, কথা হইতেছে যে হ্যাঁ, নিউটনের শক্তিটা আমরা তো জানি শক্তি শক্তি, হ্যাঁ। তো নিউটনের শক্তি যদি এই ফর্মুলা মানে, আইনস্টাইনের শক্তি যদি এই ফর্মুলা মানে, ভাই হোয়াটস দ্য রিলেশন? মানে ঝামেলা না, একটা দুইটা জিনিস ভুল, একটা হয় একটা ঠিক হবে, হয় নিউটন ঠিক হবে, নয় হচ্ছে আইনস্টাইন ঠিক হবে। আপনি দুইটাই ঠিক করতে পারবেন না, কেমন হবে? মানে কেমনে কি? তো আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তির জন্য এটা লিখতে পারো, এম নট লিখতে পারো, হয় এম, আমি যদি এভাবে লিখি এম মাইনাস এম নট সি স্কোয়ার। কথা হচ্ছে ভাই এখানে দুই রকম ফর্মুলা, যে কোনো একটা ঠিক হবে, হয় নিউটন সত্য না আইনস্টাইন সত্য। উত্তর হইতেছে আইনস্টাইনের এই যে ব্যাপারটা, এটা ছোটখাটো জিনিসের জন্য সত্য না, এটা অনেক বড় বেগের জন্য সত্য, অনেক বড় ভি এর মান যখন প্রায় আলোর বেগের কাছে, তখন এটা সত্য। আর নিউটনের ব্যাপারটা সব তখন সত্য যখন হচ্ছে বেগটা অনেক কম, ভি অনেক কম। বুঝতে পারছো ব্যাপারটা? ভি অনেক কম হলে এটা সত্য, এবং ভি যদি কম হয় তাহলে এটাও সত্য। হ্যাঁ, আর এই জিনিসটা আসলে সিম্পলি এক্সপ্লেইন করাটা কমপ্লেক্স, যখন তুমি থিওরি পড়বা তখন বুঝবা যে জিনিসটার মধ্যে রিলেশন কি। একটু জাস্ট মাথায় রাখো, যখন ভি এর মানটা কম্পারেটিভলি অনেক অনেক কম আলোর বেগের থেকে, তখন নিউটনেরটা সত্য। আর যখন অনেক বেশি হয় তখন আইনস্টাইনটা সত্য। আরেকটা ব্যাপার আছে, সেটা হইতেছে নিউটনের যে শক্তির ব্যাপারটা, এই যে ই দিয়ে সে যে শক্তিটা দিছে, এই শক্তিটা যদি সত্যি সত্যি কাজে লাগানো যাইতো, তাইলে বস্তুটা বিলীন হয়ে যাইতো, বস্তুর কোনো এক্সিস্টেন্স থাকতো না। কিন্তু এখানে নিউটন যেটা করছে, তার এক্সিস্টেন্সটাকে ধরে রাখছে, যে না বাপ তুই বাঁচিয়া থাক, তুই বাইচা থাক, বাট তোর শক্তিটারে কাজে লাগা। তাহলে এটা স্বাভাবিকভাবে শক্তিটা কম হবে। ঠিক আছে? সো আমরা কনসেপ্টটা আশা করি বুঝতে পারছি আমরা আসলে কি করতে যাচ্ছি। তো আমাদের আরেকটু মনে করাই দিই, আপেক্ষিক তত্ত্বীয় মানে আইনস্টাইনের যেটা থিওরি, সেখান থেকে গতিশক্তির ফর্মুলা হচ্ছে এম মাইনাস এম নট। এম নট হচ্ছে ছোট ভর, সি স্কোয়ার। আর নিউটনের ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা এখানে তোমার আলোর বেগ দিয়ে দিছে সি এর মানটা, আর হচ্ছে এম এর মানটা দিছে, এমটা হচ্ছে এম নট এর মানটা দিছে আর কি। আর এখানে বেগ বলছে। তাহলে আমরা এইটাতে যাই, প্রথমটাতে আমি এইটা নেই, আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি। তাহলে আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি ইজ ইকুয়াল টু, আমি এটাকে লিখলাম ই ওয়ান, আমার ইচ্ছা হয়েছে, ই ওয়ান ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কোয়ার। এম এর জন্য ফর্মুলায় ফেলতে হবে, এম এর ফর্মুলা হচ্ছে ছোট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। খুব ভালো হয় যদি এম নট সি স্কোয়ার পুরোটাকেই কমন নাও, তুমি এখানে যদি লিখো তাহলে হবে ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার। বা আমি যদি একদম সিম্পলিফাই করি, এখানে মান বসাই দিই, এটা আসবে হচ্ছে 2.7/3 তার স্কোয়ার। এখান থেকে বাদ পড়ে যাবে এক, এটা। এখন এম নট এর মান তোমার এখানে গিভেন, এখানে সি এর মানটা গিভেন, দেন ক্যালকুলেটর করে করতে পারো। আমি যদি ক্যালকুলেটর এখানে দেখি ইউজ করতে পারি কিনা। আচ্ছা, প্রোগ্রামেবল ক্যালকুলেটর আর সাইন্টিফিক ক্যালকুলেটর। আচ্ছা দেখি আমাদের কাজ হয় কিনা এখানে, এই ক্যালকুলেটর কখনো চালাই নাই। um so 1/x করলে তো cannot be divided by 0. I don't need anything like that. আচ্ছা এম নট এর মানটা একটু নেই আগে, অন্য কোনো আছে এখানে স্ট্যান্ডার্ডে? না, সাইন্টিফিকই লাগবে। এই ক্যালকুলেটর কখনো চালানো হয় নাই, সো আই ডোন্ট নো কিভাবে এটা চালায়। আচ্ছা দেখি একটু, প্রথমে এম নট এর মানটা লাগবে। আচ্ছা, আহ, এখানে রাখি আমি। ওকে, তো এম নট এর মানটা হচ্ছে আমার দেয়া আছে 9.1, 9.1 ইন্টু 10 to the power -31, how to power 10 to the power -31 ইন্টু, দেখি হয়েছে আসলে, আমি যাই না, পাওয়ারটা তো এরকম হওয়ার কথা ছিল।
আচ্ছা এটা বাদ দাও, এটা একটু নিজেরা ক্যালকুলেশন করে নিও, বাকিটা বুঝে যাবে। এই ক্যালকুলেটর চালাইতেই পারতেছে না, বলো বলো আমি একটা। তো যাই হোক পরেরটা, নিউটনের গতিশক্তি। নিউটনের গতিশক্তি ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। এখন আসেন ভাইয়া খেলায়, এমটা কোন এম? এম নাকি এম নট? কে জিতবে? উত্তর হইতেছে নিউটন বেড়া যখন ফর্মুলা দিছিল, ওই বেড়া জানতোই না ভর কমও হইতে পারে ভর বেশি হইতে পারে, ওই বেড়ার কোনো আইডিয়াও ছিল না। তো এইখানে যে এম, সেটা হচ্ছে একদম জেনুইন এম। নিউটন কিন্তু জানতো না এই যে বড় ভর হইতে পারে, ভর বাড়তে পারে, এটা নিউটনের জানাশোনার বাইরে ছিল। সো নিউটনের সূত্রের জন্য এইটা, তাহলে এখানে জেনুইনটা হাফ এম নট এর মানটা বসাই দিবা 9.1 ইন্টু 10⁻−31, ভি স্কোয়ার বদল এইটা দিবা, আলোর বেগ নিবা না কিন্তু, 2.7 ইন্টু 10⁸ এর স্কোয়ার। এটা নেয়ার পর দেখবা বলছে তুলনা করো, মানে দুইটার মানের মধ্যে কে বড় কে ছোট এটা তুলনা করতে বলছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাহিনীটা, ভালো করে তাকাইলে বুঝবা। ডাটা ওরকমই সবকিছু, আর লাস্ট তুলনার জন্য এই যে অনুপাত নিতে হবে, দুইটার অনুপাত নিয়ে মানটা বের করতে হবে, তুলনা করে এইটুকু এইখানে লিখার পর অ্যান্সার লিখে দিবা, শেষ। ওকে, এইরকমই ব্যাপার স্যাপার। তো আহ এই প্রবলেমটা 4 নাম্বার প্রশ্নের জন্য, মানে ঘ নাম্বার যে প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ সিকিউ এ আসে, সেটার জন্য এই প্রবলেমটা খুবই 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 কমন একটা প্রবলেম। সো এই প্রবলেমটা একবার নিজেরা চেষ্টা করো, আমি হোমওয়ার্ক দিব আজকে, হোমওয়ার্কে যদি হয় পসিবল সো করবে। আর লাস্ট একটা প্রবলেম দেখানোর চেষ্টা করি, ফর দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট। আচ্ছা এই প্রবলেমটা না না, এটা এখন দেখানো যাবে না, এটা দেখালে পাপ হবে আমার। এই প্রবলেমটা দেখা যেতে পারে বুয়েট 17-18, খুবই সোজা একটা প্রবলেম, বুয়েট যেহেতু দিছে সো বুঝতেই পারতেছো বাচ্চা প্রবলেমই হবে। এবং কথা সত্য, প্রবলেমগুলো আসলেই বাচ্চা। একটা ইলেকট্রন, ভদ্রলোক, ভর হচ্ছে এত, তাহলে এটা হচ্ছে কত? এম নট। আলোর দ্রুতি 90%, তার মানে বেগের মান হচ্ছে 0.9 সি। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি বের করো। 10 মার্কসের কোশ্চেন বুয়েটের। তাহলে এফ মাইনাস এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার ব্র্যাকেটে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। আমি রেকমেন্ড করব, যেহেতু তোমাদের করতে করতে একটা সময় এক্সপেরিয়েন্স চলে আসবে, সরাসরি এটা ইউজ করা, সরাসরি। এগুলা দেখা দেখি বাদ, এই যে এই টাইপ কাহিনী কীর্তন করবা না, সরাসরি ওটা ইউজ করবা। যখন এক্সপিরিয়েন্স চলে আসবে তখন এটা করবা। আর তখন হইতেছে গতিশক্তি বের করলে হবে, যেটা ডেল্টা ই লিখলাম আমি গতিশক্তিকে, মানে গতিশক্তি পরিবর্তন, ওই একই কথা। এম নট এর মান বসায় দাও, 9.1 ইন্টু 10⁻−31। আলোর বেগটাকে গুণ করলে স্কোয়ার করলে 9 ইন্টু 10⁻8×16 সি স্কোয়ারের মান এটা পুরোটা, ইন্টু, আর এখানে মান বসাবো হচ্ছে ভাবে 1 মাইনাস রুট ওভার 1/0.9 এর স্কোয়ার দিলেই হয়ে যাবে -1। শেষ, পুরো জিনিসটা রেডি, ক্যালকুলেটরে বসাবা, অ্যান্সার দেখবা হচ্ছে এটা আসে। আর এখানে মেগা ইলেকট্রোভোল্ট এককে নিচে, এটা না লিখলেও হবে তোমাদের, কারণ এখানে কোথাও প্রশ্নে বলে নাই মেগা ইলেকট্রোভোল্ট এককে নিতে। তোমার এইখানে এইটুকু অ্যান্সার রাখলেই চলবে, এইটুকু অ্যান্সার রাখলেই চলবে। তো এতটুকু কথাই আজকে জোর পূরণ থাকলো, আজকে হোমওয়ার্ক দিব, সো বুঝতেই পারতেছো এইটুকু অব্দি সীমাবদ্ধ রাখবো, বেশি অঙ্ক করাইলে হচ্ছে হোমওয়ার্কও ইনক্লুড হয়ে যেতে পারে। তো আজকের ক্লাসটা এখানেই থাকতেছে। আমি চেষ্টা করছি জাস্ট ছোটখাটো আইডিয়া ইউজ করে জিনিসটা বুঝাইতে, কঠিন হবে বাট হোমওয়ার্ক করলে ইনশাল্লাহ বুঝে যাবা। বাট বিশ্বাস করো, তোমার এইচএসসির জন্য যতটুকু মডার্ন ফিজিক্স দরকার তার ম্যাক্সিমাম এই দুইটা ক্লাসেই হয়ে গেছে, ম্যাক্সিমামই দুইটা ক্লাসে হয়ে গেছে। বাট আমরা থিওরি টাচ অব্দি করি নাই, বাট আমরা ফিউচারে থিওরি টাচ করতে যাচ্ছি। তো ততদিন অবধি সকলের জন্য শুভকামনা থাকলো। হ্যাপি হলিডেজ উইথ হোমওয়ার্ক বাস।